ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের ইংরেজির একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো এই ক্লাসে তোমরা 60টিরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে, যেখানে তোমরা একেবারে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে এরর কারেকশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সমস্ত রকমের প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। আমি তোমাদের দেখো আগেই বলেছিলাম যে আমি তোমাদের পরীক্ষার আগে 200টির মতো ইম্পর্টেন্ট প্রশ্ন এই ক্লাস থেকে করিয়ে দেব। তো এই ক্লাসটা তোমরা ফলো করতে থাকো। ইংলিশের আমি আরও 3-4টে ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসও তোমরা যে করে নিতে পারো পরীক্ষার আগে, তোমাদের প্রায় 70 থেকে 80% নাম্বারে কিন্তু খুব সহজে ইংরেজি থেকে চলে আসবে পরীক্ষাতে। তাই প্রত্যেককে বলবো এই 40 থেকে 50টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কারণ একটা কমপ্লিট রিভিশন তোমার এই ক্লাসে হয়ে যাবে। প্রত্যেক ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই আমি তোমাদের ইডিয়ামস থেকে 5টা ইম্পর্টেন্ট ইডিয়াম রেখেছি। দেখো, প্রথম ইডিয়ামটা রয়েছে নো লাভ লস্ট বিটুইন। তো এই ইডিয়ামটার মানে হলো টু হেট অর ডিসলাইক সামওয়ান অর সামথিং। মানে হচ্ছে খারাপ সম্পর্ক। ঠিক আছে, মানে এই ইডিয়ামটার মানে কি হলো টু হেট অর ডিসলাইক সামওয়ান অর সামথিং, মানে তুমি বাংলায় বলতে পারো এটা খারাপ সম্পর্ক বোঝাতে চাইছে। ঠিক আছে, মানে তুমি বলতে পারো, একটা আমি সেন্টেন্স বলছি, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন সুমনা অ্যান্ড সুহানা। ঠিক আছে, মানে তাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক রয়েছে ওই সুমনা এবং সুহানার মধ্যে। ঠিক আছে, তো দেখো এই ইডিয়ামসটা কীভাবে মনে রাখবো, তোমাদের একটা মনে রাখার আমি ট্রিক্স বলে রাখছি, প্রত্যেকে ভালো করে শুনবে। যে এই ইডিয়ামসটা দেখো, তোমার লক্ষ্য করো আক্ষরিক যে অর্থটা, মানে নো লাভ লস্ট বিটুইন, তারপর ইডিয়ামস তো এরকম হয় না যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এদের মানে যে আক্ষরিক মানেটা, সেই মানেটা ধরে কিন্তু ইডিয়াম হয় না। তো মনে রাখবে এদের আক্ষরিক যে অর্থটা ঠিক তার বিপরীত কিন্তু ইডিয়ামসটার মানেটা। তাই তো এখানে নো লাভ লস্ট বলা হয়েছে, মানে মানে কোনো রকম কী বলতে, আক্ষরিক অর্থটা কী হচ্ছে, কোনো রকম ভালোবাসা নষ্ট হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি এই ইডিয়ামটার মানে হচ্ছে কমপ্লিট লাভ লস্ট। তাই তো, মানে ঘৃণা করা এরকম অর্থ প্রকাশ করে। তাহলে তোমরা মনে রাখবে কি করে, যে এই যে ইডিয়ামসটার আক্ষরিক যে অর্থ ঠিক তার বিপরীত হচ্ছে ইডিয়ামসটার মানে। ঠিক আছে, এমনি ইডিয়ামসটার অরিজিনাল মানে হচ্ছে টু হেট অর ডিসলাইক সামওয়ান অর সামথিং। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, কিন্তু প্রতিটা ইডিয়ামে কিন্তু পরীক্ষায় বারে বারে রিপিট হয়েছে। সেই ইডিয়ামগুলোকে তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি, যাতে করে শেষ মুহূর্তে তোমাদের জন্য কাজে লাগে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন রয়েছে ইন কোল্ড ব্লাড। কি বললাম, নেক্সট প্রশ্ন রয়েছে ইন কোল্ড ব্লাড। তো এই ইডিয়ামটার মানে কি, এই ইডিয়ামটার মানে হচ্ছে ইন এ ক্রুয়েল কাম ওয়ে। আমি বাংলা মানেটাও বলবো, ওয়েট করো। উইথাউট শোয়িং এনি ইমোশন। ঠিক আছে, মানে ঠান্ডা মাথায় নিষ্ঠুরভাবে কোনো কিছু কাজ করা। ঠিক আছে, ঠান্ডা মাথায় নিষ্ঠুরভাবে কোনো কিছু কাজ করাকে বোঝায় ইন কোল্ড ব্লাড। মানে ঠান্ডা রক্তের এরকম ব্যাপারটা নয়, কিন্তু ঠান্ডা মাথার খুনি। মানে আমরা এই ওয়ার্ডটা আমরা অনেক সময় সিনেমাতে শুনেছি, ইন কোল্ড ব্লাডেড মার্ডারার, মানে ঠান্ডা মাথার খুনি। তাই তো, তার মানে সে শীতল রক্তের মার্ডারার নয়, কিন্তু মানে সে হচ্ছে ঠান্ডা মাথার খুন, মানে খুব ঠান্ডা মাথায় খুনটা করেছে নিষ্ঠুরভাবে, আবার ইন এ ক্রুয়েল কাম ওয়ে উইথাউট শোয়িং এনি ইমোশন। ঠিক আছে, বোঝা গেল ইডিয়ামটার মানেটা কি। একটা সেন্টেন্স বলছি দেখো, ইট ওয়াজ হি হু কিল্ড হিজ ফ্রেন্ড ইন কোল্ড ব্লাড। ঠিক আছে, মানে ঠান্ডা মাথায় নিষ্ঠুরভাবে আমরা যে কাজ করি সেটাকে মনে রাখতে সাহায্য করবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা মনে রাখলে কিন্তু ইডিয়ামটা মানটা মনে রাখতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে ব্লু আইড বয়। দেখো
এই যে ব্লু ওয়ার্ডটা দিয়ে কিন্তু অনেকগুলো ইডিয়াম পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট ইডিয়াম কিন্তু। তুমি লক্ষ্য করো পরের ইডিয়ামটাই মেন ইন ব্লু, দেখো এখানে ব্লু ওয়ার্ডটা রয়েছে। নেক্সট ইডিয়ামটা দেখো বোল্ড ফ্রম দ্য ব্লু, দেখো এখানে ব্লু ওয়ার্ডটা রয়েছে। তো এই ব্লু ওয়ার্ডটা দিয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইডিয়ামস পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং প্রতিটা ইডিয়ামে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য তোমার জন্য রেখেছি আজকের এই ক্লাসেতে। দেখো প্রথমে রয়েছে ব্লু আইড বয়। তো ব্লু আইড বয় এই ইডিয়ামসটার মানে হচ্ছে ফেভার্ড, FAVOURED। মানে তুমি ধরো তোমার অফিসে তোমার যে বস রয়েছে সেই বস তোমায় খুব পছন্দ করে, সে বসে তুমি খুব পছন্দের পাত্র, বস তোমায় খুব ফেভার করে যে কোনো ইয়েতে। ধরো কোনো একটা কাজ দিয়েছে, টাস্ক দিয়েছে, তোমাদের 2-3 জন ফ্রেন্ডকে দিয়েছে, কিন্তু তোমাকে ফেভার করছে, তুমি হয়তো কাজটা কমপ্লিট করতে পারো, তোমাকে কিন্তু সে বস কিছু বলছে না, কিন্তু বাকি দুজন বন্ধুকে কিন্তু বস কিন্তু শাস্তি দিচ্ছে। এই রকম ব্যাপারটা, বস তোমাকে ফেভার করছে, এরকম ব্যাপারটা ব্লু আইড বয়, ঠিক আছে। দোষ করলেও সে তোমার কাছে ভালো, তার কাছে তুমি ভালো, এই ব্যাপারটা ব্লু আইড বয়, ঠিক আছে। নেক্সট ওয়ার্ডটা দেখো, নেক্সট ওয়ার্ড রয়েছে মেন ইন ব্লু। এই ওয়ার্ডটা কিন্তু অনেক, এই ইডিয়ামসটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, মেন ইন ব্লু, ঠিক আছে। দেখো মেন ইন ব্লু আমরা এটা অনেক সময় কি ইউজ করি, এই ওয়ার্ডটা যে আমরা ক্রিকেট খেলায় ইউজ করি, মেন ইন ব্লু। তখন তুমি হয়তো ভাবলে হয়তো যে অপশান যে কোনো ক্রিকেটার থাকে অপশান দেওয়া, তুমি সেখানে কিন্তু চুজ করে নিলে, কিন্তু আসলে মেন ইন ব্লু মানে হচ্ছে পুলিশ, ঠিক আছে। পুলিশদেরকে বলা হয় মেন ইন ব্লু বা কপস বলতে পারো, এদেরকে আমরা মেন ইন ব্লু বলি, ঠিক আছে। যদি অপশান ইন্ডিয়ান ক্রিকেট টিম এরকম থাকে কিন্তু মনে রাখবে এটা কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে। মেন ইন ব্লু আমরা বলে থাকি, কিন্তু অপশান যদি ইন্ডিয়ান ক্রিকেট টিম দিয়ে থাকে তো তুমি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম অ্যান্সার করবে না। মেন ইন ব্লু এই ইডিয়ামসটার মানে হচ্ছে পুলিশ বা কপস, ঠিক আছে। মনে থাকবে প্রত্যেকের। সেন্টেন্স কি হতে পারে দেখে নাও, দ্য মেন ইন ব্লু আর চেসিং দ্য ড্রাগ ডিলার, দ্য মেন ইন ব্লু আর চেসিং দ্য ড্রাগ ডিলার, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট যে ইডিয়ামটা রয়েছে বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু, এটার মানে হচ্ছে, এই ইডিয়ামসটার মানে হচ্ছে আনএক্সপেক্টেড শক। কি বললাম, ইডিয়ামসটার মানেটা লিখে নাও, কারণ এই ইংলিশ মানেটাই কিন্তু পরীক্ষায় তোমাকে দেবে, আনএক্সপেক্টেড শক, ঠিক আছে। মানে বিনা মেঘে বজ্রপাত শুনেছি আমরা, এটা হচ্ছে সেটাই, বিনা মেঘে বজ্রপাত। মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা কি বলছে, অপ্রত্যাশিত জিনিস বলতে পারো, অপ্রত্যাশিত জিনিস হচ্ছে বাংলা মানেটা, মানে তুমি এটা আশা করোনি এটা হতে পারে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। অপ্রত্যাশিত কিছু একটা ব্যাপার, ঠিক আছে। বোল্ড ফ্রম দ্য ব্লু, ক্লিয়ার। এবার তোমাদের ব্লু থেকে, এই ব্লু ওয়ার্ডটা থেকে আরও কিছু ইম্পর্টেন্ট আমি ইডিয়ামস বলে রাখছি, একটু প্রত্যেকে নোট করে নাও, ঠিক আছে। একটা মনে রাখবে, ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এই ইডিয়ামসটার মানে হচ্ছে ভেরি রেয়ার। কি বললাম, এই ইডিয়ামসটার মানে হচ্ছে ভেরি রেয়ার, ঠিক আছে। এরপর দেখো মনে রাখবে ফিল ব্লু। কি বললাম, ফিল ব্লু, ধরো একটা ইডিয়ামস এসেছে ফিল ব্লু, এই ইডিয়ামসটার মানে হচ্ছে ডিপ্রেসড। কি বললাম, ডিপ্রেসড। দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রত্যেককে বলবো, এই যে ইংলিশ ক্লাসটা আমি শুরু করেছি, ঠিক আছে, ইংলিশ ক্লাসটা আমি শুরু করেছি, তোমাদের আমি প্রায় 200টার বেশি প্রশ্ন প্র্যাকটিস করিয়ে দেবো পরীক্ষার আগে। এই প্রশ্নগুলোকে, যাদের মনে হচ্ছে ইংলিশে একদম প্রিপারেশান নেই, এই প্রশ্নগুলোকে বারে বারে রিভিশন করো, এক্সামে এর মধ্যেই প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে। এই ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম প্রচুর প্রচুর রয়েছে, কারণ ওয়ার্ডসটা যত থাকবে তুমি তত পরীক্ষায় করে আসতে পারবে, কিন্তু তোমাকে আমি সাজেস্টিভ কিছু দিয়ে দেবো, আশা করা যায় তার মধ্যেই পরীক্ষায় আসবে, ঠিক আছে। দেখো তাহলে ফিল ব্লু পেলাম, ডিপ্রেসড। এবার দেখো আরেকটা তোমাদের বলছি, ব্লু কলার, ঠিক আছে। এই একটা ইডিয়ামস মনে রাখবে, ব্লু কলার, এই ইডিয়ামসটার মানে হচ্ছে লেবার ক্লাস, LABOR
BOUR, লেবার বানানটা দেখবে, লেবার ক্লাস। ঠিক আছে, লেবার ক্লাস। আর যদি হোয়াইট কালার থাকে, হোয়াইট কলার, এটা মনে রাখবে এর সাথে সাথে, হোয়াইট কলার মানে মনে রাখবে অফিসার ক্লাস। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইডিয়াম রয়েছে, ব্লু রিবন। এই ইডিয়ামসটার মানে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি, মানে সুপিরিয়র তোমাকে একটা কোয়ালিটি, হাইয়েস্ট কোয়ালিটি, মানে সবথেকে কোয়ালিটি ভালো, সুপিরিয়র জিনিস। ঠিক আছে, তো এই যে ইডিয়ামসগুলো বললাম এই কটা খুবই ইম্পর্টেন্ট ইডিয়ামস, কিন্তু প্রত্যেকে ভালো করে একবার রিভিশন করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন রয়েছে এরর কারেকশন। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তো দেখো কি কি এরর কারেকশন আমি তোমাদের জন্য রেখেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, চলো দেখো পরের প্রশ্নে কি বলছে। দ্য ডিপার্টমেন্ট অ্যাসিওর্ড আস দ্যাট এ সিরিজ অফ সেমিনার্স ওয়ার টু বি অ্যারেঞ্জড। ঠিক আছে, তো পরীক্ষা এরকম তোমাকে সেন্টেন্সটা দিয়ে দেবে। এখানে দেখো এ মার্ক করা আছে, এখানে বি মার্ক করা আছে, এখানে সি মার্ক করা আছে, এখানে ডি থাকবে। ঠিক আছে, এখানে ডি থাকবে আর এখানে ই থাকবে। ঠিক আছে, তো এবার অপশানে তোমাকে ABCDE দিয়ে দেবে, তোমাকে চুজ করতে হবে কোন পার্টে ভুল রয়েছে। ঠিক আছে, পরীক্ষায় এরকম প্রশ্ন দেবে কোন পার্টে ভুল রয়েছে, তোমাকে ভুল কোন পার্টটা রয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা রুলস রয়েছে, রুলসটা তোমাদেরকে আমি বলছি, লিখে রাখছি আমি, তোমরা এবার চোখ বুলিয়ে নিও, আর লেখার সময় নেই তোমাদের। দেখো, এ সিরিজ অফ, এ টিম অফ, এ সেট অফ, নেক্সট হচ্ছে এ ফ্লক অফ, এ ক্লাস অফ। ঠিক আছে, মানে এইসব কালেক্টিভ নাউনের সেটগুলো থাকবে, এদের পর মনে রাখবে সবসময় কিন্তু যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন সবসময় বসবে, এবং সেটা কিন্তু প্লুরাল হবে। সেটা কি হবে, সেটা প্লুরাল হবে। ঠিক আছে, এবং যে ভার্বটা বসবে এদের পরে, সে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, এই রুলসটা রয়েছে। এবার রুলসটা কী হবে এখানে আমি ইমপ্লিমেন্ট করছি, দেখো বলছি দ্য ডিপার্টমেন্ট অ্যাসিওর্ড আস দ্যাট এ সিরিজ অফ, দেখো এই সিরিজ অফ এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে এ সিরিজ অফ, তাহলে এর পরে যে নাউনটা বসবে সে নাউনটা কিন্তু আমাদের প্লুরাল হতে হবে। নাউন কোনটা, দেখো নাউন হচ্ছে কিন্তু এটা কিন্তু নাউন, এটা হচ্ছে নাউন, তাই তো এই নাউনটা প্লুরাল হতে হবে, আমাদের রুলসে কিন্তু ওটাই বলা আছে। এবং এরপরে যে ভার্বটা রয়েছে সে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হতে হবে, দেখো সে ভার্বটা এটা হচ্ছে ভার্ব, তাই তো। তাহলে এবার তোমরা আমাকে বলো, নাউনটা দেখো সিঙ্গুলারই আছে, নাউনটা প্লুরালই আছে, সেমিনার্স আছে, তাই তো সেমিনার্স আছে, মানে নাউনটা কিন্তু আমাদের এখানে প্লুরালই আছে, তাহলে এটা আমাদের ঠিক আছে। কিন্তু আমাদের ভার্বটা দেখো এখানে কি আছে, ভার্বটা আমাদের এখানে কিন্তু প্লুরাল আছে, কিন্তু আমাদের ভার্ব কি হবে, রুলস বলছে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে এটা কিন্তু ভুল আছে ভার্বটা। তাহলে ভুলটা কোন পার্টে পাচ্ছি, ভুলটা আমরা কিন্তু দেখো এই ডি পার্টে ভুলটা পাচ্ছি, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্সার ডি, মানে অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হয়ে যাবে ডি। ঠিক আছে, অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, যদি আমরা সেন্টেন্সটাকে ইমপ্রুভমেন্ট করি, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমাদের পরীক্ষায় আসে না, যদি সেন্টেন্সটা ইমপ্রুভমেন্ট করি তখন কী অ্যান্সার হয়ে যাবে, তাহলে মানে এই ওয়ার্ডটা ভুল হচ্ছে, তাহলে আমাদের ওয়ার্ডের জায়গায় বসে যাবে ওয়াস, মানে আমাদের সেন্টেন্সটা এরকম হবে, দ্য ডিপার্টমেন্ট assured us that a series of seminars was, এখানে এই ওয়ারের বদলে ওয়াজ হবে। ঠিক আছে, ওয়াজ টু বি অ্যারেঞ্জড। ঠিক আছে, যদি এখানে ওয়ারের জায়গায় ওয়াজ থাকতো তাহলে কী হতো, তাহলে অ্যান্সার কিন্তু আমার নো এরর হতো, মানে কোনো ভুল নেই সেন্টেন্সটাতে। ঠিক আছে, তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, মানে তুমি যে পার্টে ভুল পাবে সেই পার্টটা তোমার অ্যান্সার হবে। বোঝা গেল?
তুমি ডি পার্টে ভুল পেয়েছো, দেখো এখানে সি পার্ট এখানে শেষ হয়ে গিয়েছে, এইটুকু জায়গাটা ডি পার্ট, তুমি ডি পার্টে ভুল পেয়েছো, তাহলে তোমার অ্যান্সার কী হবে? অপশান ডি। বোঝাতে পারলাম কীরকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, when neither the students nor the teacher were in the class। তো তোমাদের রুলসটা কি রয়েছে, রুলসটাকে দেখে নাও। রুলসটা মনে রাখবে প্রত্যেকে, অর, নর, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, ঠিক আছে, নট বাট, নান বাট। যখন সেন্টেন্সে তোমরা এইসব কনজাংশনগুলো দেখতে পাবে, ঠিক আছে, তখন তোমাদের রুলসটা কী হবে, রুলসটা তোমরা লিখে রাখবে এরকম করে, কনজাংশন। কনজাংশন সবসময় দুটো সাবজেক্টকে জোড়ে, তাহলে কনজাংশনের আগে একটা সাবজেক্ট পাবো, পরে একটা সাবজেক্ট পাবো, তো আগের সাবজেক্টটাকে আমি সাবজেক্ট 1 লিখছি, সাবজেক্ট 1 লিখছি, এবং পরের সাবজেক্টটাকে আমি সাবজেক্ট 2 লিখছি, ঠিক আছে। সমস্তটা বুঝিয়ে দেবো, একটু ওয়েট করো। এই এরপরে যে ভার্বটা বসবে, সে ভার্বটা বসবে এই সাবজেক্ট 2কে দেখে, মানে যদি সাবজেক্ট 2 সিঙ্গুলার থাকে, ঠিক আছে, সিঙ্গুলার থাকে তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট 2 প্লুরাল থাকে ভার্বও প্লুরাল হবে। এরপরে যদি কোনো প্রোনাউন বসে, ঠিক আছে, যদি কোনো প্রোনাউন বসে, প্রোনাউনটাও কিন্তু এই সাবজেক্ট 2কে দেখেই হবে, মানে সাবজেক্ট 2 যদি সিঙ্গুলার থাকে তাহলে প্রোনাউনও সিঙ্গুলার হবে, প্লুরাল থাকলে প্রোনাউনও কিন্তু প্লুরাল হবে, ঠিক আছে। এবার আমি রুলসটাকে দেখো কীভাবে কাজে লাগাই। তখন নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, তখন নাইদার নট কিন্তু আমরা পেয়েছি, মানে নট হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশনটা, ঠিক আছে। তো এর আগে দেখো এটা একটা সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এর আগে দেখো সাবজেক্ট দ্য স্টুডেন্টস, তো এটা হচ্ছে সাবজেক্ট 1, এটা হচ্ছে সাবজেক্ট 2। তাহলে আমি কি বলেছিলাম, যে কনজাংশনের পরে যে সাবজেক্ট 2 থাকবে তাকে দেখে আমি, দেখো এটা হচ্ছে ভার্ব, তাকে দেখে আমি ভার্বটা চুজ করব, আর পরে কোনো প্রোনাউন নেই, তো বাদ দাও। তাহলে আমার কাজ কি হবে, আমার কাজ হবে এই সাবজেক্ট 2কে দেখে ভার্বটাকে চিহ্নিত করা। হ্যাঁ দেখো সাবজেক্ট 2 এটা কিন্তু রয়েছে কি দ্য টিচার, এটা সিঙ্গুলার রয়েছে, তাই এটা কিন্তু সিঙ্গুলার রয়েছে, তাই দ্য টিচার সিঙ্গুলারও, তো এখানে সাবজেক্ট 2 সিঙ্গুলার রয়েছে, কিন্তু এখানে ভার্বটা, এই যে ভার্ব এটা কিন্তু দেখো ওয়ার আছে, মানে প্লুরালে আছে, তাহলে আমাদের ভার্ব কিন্তু ভুল আছে, ভার্বটা আমাদের হতে হতো কি ওয়াস হতে হতো, তাহলে ভুল কোন পার্টে পাচ্ছি, ভুল পাচ্ছি আমরা এই সি পার্টে, অপশান সি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে অ্যান্সারটা কী হতো, অ্যান্সারটা এরকম হতো, নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়াস ইন দ্য ক্লাস। বোঝা গেল, এটা হচ্ছে সঠিক সেন্টেন্সটা, নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়াস ইন দ্য ক্লাস। বুঝতে পারলে? এই কনজাংশনটা, মানে এই যে সাবজেক্ট এর ভ্যালুটাই বেশি, এর ভ্যালুটা 100%, মানে একে দেখেই আমি ভার্বটা চুজ করছি। এ যদি প্লুরাল হয়ে যেত, এখানে যদি প্লুরাল থাকতো তাহলে কিন্তু এখানে ভার্বটা আমার প্লুরাল হতো এবং তখন ঠিক থাকতো। যেহেতু এখানে এটা সিঙ্গুলার রয়েছে, আমাকে ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, তার মানে আমার এই পার্টে ভুল পাচ্ছি, অপশান সি পার্টে ভুল পেলাম। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে? তো এই রুলসটা প্রত্যেকে একটু দেখে নিও। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের সেন্টেন্স কি রয়েছে দেখো, বলছে দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস ওয়ার ফাইটিং। তো দেখো এখানে একটা রুলস, নতুন রুলস তোমাদেরকে শেখাবো, যে রুলসটা হচ্ছে মনে রাখবে, যখন কোনো প্রিপোজিশন বা কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে তোমার, যেমন লাইক, অ্যাকম্পানিড বাই, ঠিক আছে, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, আনলাইক, ইন অ্যাডিশন টু, এইসব যে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজগুলো থাকবে, ঠিক আছে, এদের আগে যে সাবজেক্ট 1 থাকবে, প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল যে ফ্রেজগুলো, ঠিক আছে, এদের আগে যে সাবজেক্ট 1 থাকছে
সাবজেক্ট 1 থাকছে এদের আগে, সেটা কিন্তু ভ্যালুটা সব থেকে বেশি, এবং এদের পরে থাকছে সাবজেক্ট 2, এদের পরে থাকছে সাবজেক্ট 2। ঠিক আছে, তো মনে রাখবে এদের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু সাবজেক্ট 1কে দেখে বসবে। তাহলে কনজাংশনের বেলা কি পেয়েছিলাম, যে ভার্বটা যেটা বসবে সেটা সাবজেক্ট 2কে দেখে বসবে, কিন্তু এখানে সাবজেক্ট 1কে দেখে ভার্বটা বসবে, মানে সাবজেক্ট 1-এর ভ্যালুটা কিন্তু বেশি 100%, এর ভ্যালু কিন্তু বলতে গেলে 0%, মানে এটার কোনো ভ্যালু নেই। তুমি এবার লক্ষ্য করো, দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এই যে প্রিপোজিশনের ফ্রেজটা রয়েছে এর আগে দেখো একটা সাবজেক্ট রয়েছে দ্য ম্যানেজার, এটা হচ্ছে আমি সাবজেক্ট 1, আর এরপর দেখো দ্য ক্লার্কস রয়েছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট 2, তাই তো। তো এরপর যে ভার্বটা বসেছে, এই যে ভার্বটা ওয়্যার বসেছে, এই ভার্বটা কিন্তু ওয়্যার হবে না ওয়াস হবে, এটা সিলেক্ট হবে এই সাবজেক্ট 1কে দেখে, কেননা সাবজেক্ট 1 এখানে কিন্তু দেখো রয়েছে সিঙ্গুলার, দ্য ম্যানেজার এটা সিঙ্গুলার ওয়ার্ড, তাই তো। তাহলে সাবজেক্ট 1 যখন সিঙ্গুলার রয়েছে, তো আমি ভার্বকে, এখানে ভার্ব রয়েছে আমার প্লুরাল, তো ভার্বটা আমি প্লুরাল কিন্তু করতে পারি না, মানে এটা আমার ভুল। মানে কি হবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস ওয়াস। এখানে যে ক্লার্কস ছিল বলে এখানে ওয়্যার আছে, ভেবে নেবো যে সঠিক, নো এরর, না, এটা হবে ওয়াস ফাইটিং। কেননা রুলসটা কি পেলাম আমরা, রুলসটা পেলাম কোনো প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের যে ফ্রেজ থাকবে তার আগে যে সাবজেক্ট 1 থাকে তার পরে সাবজেক্ট 2, আমার ভার্বটা সিলেক্ট হবে সাবজেক্ট 1কে দেখে। সাবজেক্ট 1 যদি প্লুরাল থাকতো, যদি এখানে প্লুরাল থাকতো তাহলে ওয়্যার ঠিক ছিল, বুঝতে পারছো। যেহেতু এখানে সাবজেক্ট 1 সিঙ্গুলার রয়েছে, তাহলে আমি ভার্বকে কখনোই সিঙ্গুলার প্লুরাল করতে পারবো না, ভার্বকে আমার সিঙ্গুলার করতে হবে, সেই জন্য আমি ওয়াশ করেছি। তার মানে অপশান ডি পার্টে ভুল রয়েছে, তো অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর এই প্রশ্নের। ক্লিয়ার হলো, প্রত্যেকে বুঝতে পারলে। এরকমভাবে আমরা যদি এরর কারেকশনগুলো মনে রাখতে পারি, এই যে রুলসগুলো, দেখবে খুব ইজি হবে, আমাদের পরীক্ষায় খুব ইজি আমরা অ্যান্সার করে আসতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের সেন্টেন্সে কি বলছে দেখো, বলছে ওয়ান অফ দ্য ডিসিশনস হুইচ ওয়াজ টেকেন বাই দ্য ম্যানেজিং কমিটি ওয়াজ অবজেক্টেড বাই দ্য গার্ডিয়ানস। দেখো এখানে কমিটি বানানটা ভালো করে লক্ষ্য করবে, কমিটি বানানটা অনেক সময় স্পেলিং কারেকশানের পরীক্ষায় প্রশ্ন আসে, এবং গার্জেন, ঠিক আছে, গার্জেন স্পেলিং কি হয়, ঠিক আছে, সেই স্পেলিংটাও কিন্তু দেখবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। কমিটি এবং গার্জেন এই ওয়ার্ড দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে স্পেলিং কারেকশানেতে। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো এই স্পেলিংগুলো একটু ভালো করে দেখে নিতে। ঠিক আছে, এবার আমরা সেন্টেন্সে ফিরে আসি। বলছে ওয়ান অফ দ্য ডিসিশনস হুইচ ওয়াজ টেকেন বাই দ্য ম্যানেজিং কমিটি ওয়াজ অবজেক্টেড বাই দ্য গার্জেন্স। দেখো আমরা যখন কোনো সেন্টেন্সে, এখানে রুলসটা হচ্ছে এরকমই, যখন আমরা কোনো সেন্টেন্সে কোনো রিলেটিভ প্রোনাউন পাই, দেখো রিলেটিভ প্রোনাউন এখানে কি আছে, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে যখন কোনো সেন্টেন্সে আমরা কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, তখন রিলেটিভ প্রোনাউনের মানে প্রোনাউনটা মানে যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে। মানে রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট বলতে ঠিক তার আগে যে ইয়েটা থাকে, তারপর এটি দ্য ডিসিশন, হ্যাঁ দ্য ডিসিশনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু ভার্বটা আমাকে সিলেক্ট করতে হবে। মানে রুলসটা কি, যে অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, এই অ্যান্টিসিডেন্টকে দেখে ভার্ব সিলেক্ট হবে। যদি সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু দরকার আগে, এই হুইচকে থাকতেই হবে, মানে রিলেটিভ প্রোনাউন থাকতেই হবে, তখনই কিন্তু আমি এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যে অ্যান্টিসিডেন্টকে দেখে ভার্ব সিলেক্ট কখন করব, যদি সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে। তাহলে হুইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, তাই তো, এটা রিলেটিভ প্রোনাউন। তাই এর আগে অ্যান্টিসিডেন্ট হচ্ছে ডিসিশনস, ডিসিশন কিন্তু দেখো ওয়ার্ডটা কি, ডিসিশন ওয়ার্ডটা কি বলো, ডিসিশন ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, তাই তো, এটা কিন্তু প্লুরাল, এখানে অ্যান্টিসিডেন্ট প্লুরাল রয়েছে, এখানে অ্যান্টিসিডেন্ট প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটাও আমাকে কিন্তু প্লুরাল করতে হবে, কিন্তু এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, কিন্তু এটা আছে সিঙ্গুলার, তাহলে আমি সিঙ্গুলার করতে পারবো না। যেহেতু অ্যান্টিসিডেন্ট প্লুরাল রয়েছে, ভার্বটা আমাকে প্লুরাল করতে হবে, মানে কি হবে অ্যান্সার ওয়্যার হয়ে যাবে। তাহলে কোন পার্টে ভুল পাচ্ছে, বি পার্টে ভুল পাচ্ছি, তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, অ্যান্সারটা লিখলে কি হতো দেখে নাও একবার, অ্যান্সারটা লিখে রাখি তোমাদের জন্য। ওয়ান অফ দ্য ডিসিশনস
হুইচ ওয়ার হয়ে যাবে এখানটাতে, হুইচ ওয়ার টেকেন বাই দ্য ম্যানেজিং কমিটি এই যে কমিটি বানানটা দেখো, COMMITTE, দুটোর এম আর আছে, দুটো টি আছে, দুটো ই আছে, ঠিক আছে। কমিটি ওয়াজ অবজেক্টেড বাই দ্য গার্ডিয়ানস, GUARDIANS, এটা হচ্ছে গার্জেন বানান, ঠিক আছে। তাহলে অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? রুলসটা প্রত্যেকের বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্নে। পরের সেন্টেন্সে কি রয়েছে দেখো, বলছে মিস্টার সেন মাই ফ্রেন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার আর নোন ফর হিজ গুড বিহেভিয়ার স্পেলিংটা দেখবে এবং ইঞ্জিনিয়ার স্পেলিংটা দেখবে, ঠিক আছে। বলছে মিস্টার সেন মাই ফ্রেন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার আর নোন ফর হিজ গুড বিহেভিয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো দুটো সিঙ্গুলার সাবজেক্ট, এই যে মাই ফ্রেন্ড এবং যে ইঞ্জিনিয়ার, দেখো দুটো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, দুটো সাবজেক্ট তো, এবং দেখো দুটো কিন্তু এই অ্যান্ড দ্বারা যুক্ত আছে। মনে রাখবে যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, যুক্ত থেকে একই ব্যক্তিকে বোঝাবে, ঠিক আছে, সেখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। রুলসটা কি বললাম, যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং এই দুটো সাবজেক্ট কিন্তু একটা ব্যক্তিকেই নির্দেশ করবে। দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার মিস্টার সেনকেই কিন্তু বোঝাচ্ছে, মিস্টার সেন মাই ফ্রেন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার, মানে মিস্টার সেন সে হচ্ছে আমার বন্ধু এবং ইঞ্জিনিয়ার, মানে এই বন্ধুটাও আমার বন্ধুও মিস্টার সেন, আবার ইঞ্জিনিয়ারও হচ্ছে মিস্টার সেন। যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং সেটা একটা ব্যক্তিকে নির্দেশ করবে, মানে একটা ব্যক্তিকেই বোঝাবে, তখন ভার্বটা প্লুরাল হবে না, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। মানে অপশন সি পার্টে কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হতো, অ্যান্সার হয়ে যেত মিস্টার সেন মাই ফ্রেন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার ইজ নোন ফর হিজ গুড বিহেভিয়ার। বোঝা গেল প্রত্যেকের? তাহলে এখানে ভার্বটা প্লুরাল হবে না, কি হবে, তার বদলে সিঙ্গুলার হবে, সেই জন্য ইস হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এই টপিকটা দিয়ে কিন্তু পরীক্ষায় তিনটে প্রশ্ন মিনিমাম আসেই, 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পরীক্ষায় আসে। তো প্রত্যেকে ভালো করে দেখবে, আমি তোমাদের জন্য ইম্পর্টেন্টগুলো কিন্তু তুলে ধরেছি। তো সেন্টেন্সটা কি রয়েছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মন্ডে। দেখো সিন্স, এই সিন্স কখন বসে আর ফর কখন বসে এখানে জানার রয়েছে। সিন্স বসে যখন পয়েন্ট অফ টাইম বোঝায়, ঠিক আছে। আর ফর কখন বসে, ফর বসে যখন লেংথ অফ টাইম বসায়, লেংথ অফ টাইম মানে ডিউরেশন বোঝায়, টাইমটা ডিউরেশন বোঝাচ্ছে, তখন ফর বসায়, ঠিক আছে। তাহলে এখানে সেন্টেন্সে কি বলছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মন্ডে, মানে সে মন্ডে থেকে অ্যাবসেন্ট রয়েছে, মানে দেখো একটা পার্টিকুলার টাইমকে কিন্তু মেনশন করছে মন্ডে থেকেই, তাহলে কিন্তু এখানে বসে যাবে সিন্স, মানে হি হ্যাজ, মানে কি বলতে পারি, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে। তাহলে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। যদি এরকম প্রশ্ন আসতো, যদি এখানে এইরকমটা আসতো সেন্টেন্সটা, যে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর হি হ্যাজ বিন অ্যাবসেন্ট এ উইক, ঠিক আছে। যদি এরকম সেন্টেন্স আসতো তখন কি করতে, দেখো এখানে কিন্তু এ উইক, কোন উইকটা থেকে, কোন সপ্তাহ থেকে সে অ্যাবসেন্ট রয়েছে এখানে কিন্তু পার্টিকুলার মেনশন করছে না। দেখো পয়েন্ট অফ টাইম মানে কি, ডিফিনাইট টাইম অফ টাইম, মানে ডেফিনেট করে একটা বলছে এই সময়টা থেকেই সে নেই। এখানে কি বলছে, এ উইক, এবার কত দিন, উইকটা 1 সপ্তাহ আগে না 2 সপ্তাহ আগে না 3 সপ্তাহ আগে, সেটা কিন্তু আমরা পার্টিকুলার বলতে পারছি না, বা 1 সপ্তাহ আগে হলেও কোন দিনটা থেকে সে রয়েছে পার্টিকুলার মেনশন করা নেই। এরকম ক্ষেত্রে তখন তুমি অ্যান্সার করবে ফর, তখন কিন্তু ফর বসবে। যখন পার্টিকুলার ডেট মেনশন করে দেবে তখন কিন্তু সিন্স হবে। যদি থাকতো লাস্ট উইক
হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট উইক, তাহলে লাস্ট উইক মানে কিন্তু বলে দিচ্ছে আগের সপ্তাহ থেকে, ঠিক আছে, তখন কিন্তু তোমার সিন্স হতো। আবার যদি আবার বলতো লাস্ট 2 উইকস, তখন আবার হয়ে যেত কি ফর, মানে 2 সপ্তাহ ধরে সে অ্যাবসেন্ট আছে, তখন দেখো 2 সপ্তাহ ধরে মানে লেংথ অফ টাইম বোঝাচ্ছে, মানে ডিউরেশন বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে, তাহলে তখন আমরা আবার ফর বসাবো। লাস্ট 2 উইকস যদি এরকম থাকতো, ধরো হি হ্যাজ বিন, তোমাদের সেন্টেন্সটা আমি বলেও দিচ্ছি, তোমাদের সুবিধা হবে একটু বুঝতে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট দিয়ে লাস্ট 2 উইকস দিয়ে থাকতো যদি, মানে সে 2 সপ্তাহ ধরে অ্যাবসেন্ট রয়েছে, তখন কি হয়ে যেত, তখন হয়ে যেত কিন্তু আবার ফর, ঠিক আছে, তখন কিন্তু আবার ফর হয়ে যেত। ক্লিয়ার? বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট প্রশ্নে কি বলছে দেখো। নেক্সট প্রশ্নে বলছে হি উইল মিট ইউ ড্যাশ মন্ডে, হি উইল মিট ইউ ড্যাশ মন্ডে। দেখো, যখন কোনো ডে বা কোনো ডেট বলা থাকবে, ঠিক আছে, যখন কোনো ডে, মনে রাখবে যখন কোনো ডে বা ডেটস, ঠিক আছে, তার আগে কিন্তু সবসময় অন বসে। কোনো ডে বা কোনো ডেটসকে যখন বলে দেবে তখন তারা কিন্তু সবসময় অন বসবে। তাহলে এখানে কোন প্রিপোজিশনটা বসাবো আমি? অন, ইন, অ্যাট, ফর বসাবো আমি অন, মানে হি উইল মিট ইউ অন মন্ডে, ঠিক আছে। যদি এরকম দিত দ্য মিটিং, তোর সেন্টেন্সটা এরকম রয়েছে দ্য মিটিং, তোমাদের অনেক প্রশ্ন প্র্যাকটিস করে দেবো, ঠিক আছে, এই একটা দুটো প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি প্র্যাকটিস করে দিচ্ছি, দেখো তো খুব সুন্দর একটা রিভিশন তোমাদের আমি করিয়ে দেবো। এরকম ক্লাস খুব কম পাবে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তোমাদের সহযোগিতা প্রয়োজন, তোমরা সহযোগিতা করছো, এটাই তোমাদের সহযোগিতায় এই চ্যানেলটা আজকে অনেকটা দূর এগিয়েছে, আরও এগিয়ে যেতে চাই তোমাদের সহযোগিতার মাধ্যমেই, তো তোমাদের সাপোর্টটা কিন্তু খুব প্রয়োজন। দেখো, দ্য মিটিং ইজ শিডিউল্ড ড্যাশ 16 মার্চ, তাহলে আমি কি বলেছিলাম, যে কোনো ডে বা কোনো ডেট যদি বলা থাকে তার আগে কিন্তু কি বসবে, প্রিপোজিশন অন বসবে, ঠিক আছে। তাহলে দেখেন ডেট বলা আছে 16 মার্চ, তাহলে কি বসবে তোমরাই বলো, তোমরাই অ্যান্সার করতে পারবে, অন বসবে, ঠিক আছে। এমন করে তোমাদের শিখিয়ে দেবো, তোমরাই নিজেরাই অ্যান্সার করতে পারবে। আমি সবসময় তোমাদেরকে কি বলে আসি, আমি সাজেশন সিরিজের ক্লাস তোমাদের করিয়েছি, কিন্তু আমি তোমাদের বলেছি যে সাজেশন তোমাদের কমন আমি পাইয়ে দেবো না, কমন তোমরা নিজেরাই তৈরি করে নেবে। তোমাদেরকে এত রকমভাবে প্র্যাকটিস করে দেবো একটা চ্যাপ্টার থেকে, অটোমেটিক তোমরা নিজেরাই কমন নিয়ে চলে আসবে, আমাকে কমন পাইয়ে দিতে হবে না। এই 4টে প্রশ্ন দিয়ে 4টে প্রশ্নের মধ্যে বলে দেবো 3টেই পড়বে কি 4টেই পড়বে, এটা ভাই সম্ভব নয়। যারা বলে তারা বলে তাদের হাতে হয়তো কোনো সোর্স রয়েছে, কিন্তু আমার হাতে সেরকম কোনো সোর্স নাই। আর আমি তোমাদেরকে প্র্যাকটিসটা এতটাই করিয়ে দেবো, এটাই তো আসল জিনিস, যে তোমাকে এমনভাবে প্র্যাকটিস করিয়ে দেবো কোনো কমন পাইয়ে দিতে হবে 100% কমন, এরকম ট্যাগলাইন দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তুমি অটোমেটিক দেখতে পাবে যে এর বাইরে আর কি প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টার থেকে, এর বাইরে তো আর কোনো প্রশ্ন আসতেই পারে না, অটোমেটিক কমন চলে আসবে, অটোমেটিক 100% হয়ে যাবে কমনটা, আমাকে বলতে হবে না। সেটা অনেকে করে, অনেকে করে না, না করেই বলে দেয় 100% কমন। তোমরা সেই ট্যাগলাইনগুলো দেখেই ছুটে চলে যাচ্ছ, ভিউজ বাড়াচ্ছ তাদের, ব্যাস। তোমাদের আলটিমেট ফায়দা কতটা হচ্ছে সেটা তোমরা নিজেরাই জানো, ব্যাস, আমরা কি আর বলবো। চলো, তাহলে যদি এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, আর একটা সেন্টেন্স বলছি, হি উইল, ধরো সেন্টেন্সটা এরকম এসেছে, হি উইল মিট ইউ ড্যাশ মন্ডে ইভিনিং, তখন কি অ্যান্সার করতে, তখনও অ্যান্সার করতে অন, কেননা এখানে ডে বলা আছে মন্ডে, তো ডের আগে কি বলেছি, অন প্রিপোজিশন বসে, তাই অ্যান্সার কী হবে, অন। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, পরের সেন্টেন্স রয়েছে আই উইল রিটার্ন দ্য বুক ড্যাশ 5 days, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ইন আর উইথ ইন কোথায় বসে একটু বলে দিই, ইন আর উইথ ইন এই দুটো প্রিপোজিশন কোনখানে বসে একটু দেখে নাও, ঠিক আছে। দেখো ইন বসে, ইট ইজ ইউজড ইন সেন্স অফ আফটার, কি বলছি, ইট ইজ ইউজড ইন সেন্স অফ, না আফটার পরে বোঝালে তখন আমরা এই ইন ইউজ করি। আর এটা কি ইউজ করা হচ্ছে কখন, ইট ইজ ইউজড ইন সেন্স অফ
বিফোর। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা কি বলেছে, আই উইল রিটার্ন দ্য বুক ড্যাশ 5 days, মানে আমি তোমাকে 5 দিন পরে বইটা ফেরত দেব। তাহলে কি হবে, আফটার পরে আসছে মিনিংসটা, তো কি হবে ইন বসবে, ইন 5 days, মানে যখন এখানে কি বলছে 5 ডেজটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে, দেখো এখানে 5 দিনটা ওভার হয়ে যাচ্ছে, এরকম মানেটা বোঝাচ্ছে, তো 5 দিন ওভার হয়ে যাচ্ছে। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতো যে আই উইল রিটার্ন দ্য বুক ড্যাশ 5 days, তখন উইথিন বসতো, মানে আমি তোমাকে 5 দিনের মধ্যে বইটা ফেরত দিয়ে দেবো, মানে 5 দিনটা কিন্তু অতিক্রম হবে না, 5 দিনের মধ্যেই তোমাকে 2 দিনও ফেরত দিয়ে দিতে পারি, 3 দিনও ফেরত দিতে পারি, বা 4 দিনের দিনও ফেরত দিয়ে দিতে পারি, কিন্তু 5 দিন পেরিয়ে যাবে না। আই উইল রিটার্ন দ্য বুক উইথিন 5 days। ঠিক আছে, আমি তোমাকে 5 দিনের মধ্যেই বইটা ফেরত দেবো, সে এরকম সেন্টেন্সটার মিনিং বোঝালে উইথিন বসাবো। আর যদি সেন্টেন্সটার মিনিংটা এরকম আসে যে আই উইল রিটার্ন দ্য বুক ইন 5 days, মানে তোমাকে 5 দিন পর বইটা ফেরত দেবো। ঠিক আছে, তোমার সেন্টেন্সটা দেখে মিনিংটা বুঝে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট দ্য স্পিচ, এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট দ্য স্পিচ। দেখো এখানে তোমাদের দুটো আরও ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন বলবো, ডিউরিং আর হচ্ছে হোয়াইল। ডিউরিং আর হচ্ছে হোয়াইল কখন কোথায় বসে। ঠিক আছে, ডিউরিং আর হোয়াইল এই প্রিপোজিশনগুলো কখন বসে একটু দেখে নাও। ডিউরিং বসে মনে রাখবে কি, ইট ইজ ইউজড উইথ এ পিরিয়ড অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ উইথ অ্যান অ্যাক্টিভিটি গোয়িং অন। ঠিক আছে, মানে কোনো একটা কাজ চলছে এরকম যখন মিনিংটা বোঝাবে তখন কিন্তু ডিউরিং বসাবে। ঠিক আছে, সেরকম ক্ষেত্রে ডিউরিং বসবে। তো দেখো উইথ দ্য এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট দ্যাটস দ্য স্পিচ, যখন স্পিচটা দেওয়া চলছিল ঠিক আছে তখন কিন্তু সবাই উপস্থিত ছিল, মানে ডিউরিং হবে, ডিউরিং দ্য স্পিচ। অপশান বি হবে সঠিক উত্তর। মানে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা অকেশন, যাই বলো না কেন, কোনো একটা ইভেন্ট বা কোনো একটা অকেশন যখন চলবে, অকেশন স্পেলিংটা দেখবে, সেরকম ক্ষেত্রে ডিউরিং বোঝাবো, মানে বসবে প্রিপোজিশন। আর যখন কোনো অ্যাকশন বা কোনো অ্যাক্টিভিটি হবে, কোনো অ্যাকশন বা কোনো অ্যাক্টিভিটি বোঝাবে তখন কিন্তু হোয়াইল বসবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, এই ডিউরিংয়ের সঙ্গে যদি কোনো আইএনজি যুক্ত সেন্টেন্স থাকে, আইএনজি যুক্ত সেন্টেন্স থাকে তাহলে কিন্তু ডিউরিং বসবে না। আর এই হোয়াইলের ক্ষেত্রে সবসময় কিন্তু আইএনজি যুক্ত সেন্টেন্স হতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম এখানে, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ডিউরিং দ্য স্পিচ, মানে কোনো ইভেন্ট বা কোনো অকেশন যখন চলবে, রানিং অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে এইটা গোয়িং, মানে অ্যাক্টিভিটিটা গোয়িং অবস্থায় থাকবে, ইভেন্টটা চলছে, অকেশনটা চলছে, এরকম বোঝালে ডিউরিং বসবে। ঠিক আছে, যদি এরকম একটা সেন্টেন্স থাকতো, দেয়ার ওয়াজ, তোমরা অ্যান্সার করো এবার, দেয়ার ওয়াজ ফগ দ্যাশ দ্য মর্নিং, তখন কি বলতে, তখন হয়ে যেত ডিউরিং, কেননা সকাল জুড়ে কুয়াশা পড়ছিল, মানে সকালটা জুড়ে ইভেন্ট, এই যে মর্নিং, দেখো ইভেন্ট বা অকেশান এরকম ব্যাপারটা নয়, কোনো কিছু একটা ব্যাপার চলছে, সারা মর্নিংটা জুড়ে কুয়াশাটা পড়ছে, তাহলে কি হবে, তখন ডিউরিং বসবে। বোঝাতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে। আর হোয়াইল কখনো বসছে কোনো অ্যাক্টিভিটি বা কোনো অ্যাকশন যখন হবে। ঠিক আছে, দেখো পরের সেন্টেন্সটা তোমরা করলেই বুঝতে, পরের সেন্টেন্সটাও ঠিক একই রয়েছে, মানে একই লজিকের উপর বেস করে রয়েছে। হি গট হার্ট ড্যাশ প্লেইং, হি গট হার্ট ড্যাশ প্লেইং। দেখো এখানে কিন্তু এই যে হোয়াইল প্রিপোজিশনটা ইউজ হয়েছে, এখানে কি বসবে, এখানে হোয়াইল, মানে সে যখন খেলছিল তখন সে আঘাত পেয়েছিল, হি গট হার্ট হোয়াইল প্লেইং, সে খেলার সময় সে আঘাত পেয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কি বসলো, অপশান বি হোয়াইল। এবং দেখো তোমাদের যেটা বলেছিলাম যে হোয়াইলের পরে সবসময় কিন্তু আইএনজি যুক্ত সেন্টেন্স বসবে। দেখো এখানে দেখো প্লেইং রয়েছে, দেখো আইএনজি যুক্ত সেন্টেন্স নয়, আইএনজি যুক্ত ওয়ার্ড থাকবে। ঠিক আছে, তাহলে আইএনজি দেখো প্লেইং পেয়েছি, হি গট হার্ট হোয়াইল প্লেইং। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন আসতো, ড্যাশ হি ওয়ার্কড হার্ড, he could not succeed, he could not
সাকসিড। তাহলে এখানে বলো হোয়াইল বসবে না ডিউরিং বসবে? এখানে কিন্তু হোয়াইল বসবে। কি বসবে এখানে? এখানে কিন্তু হোয়াইল বসবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা নেক্সট টপিকে যাব। ঠিক আছে, নেক্সট টপিক আমাদের রয়েছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ তোমাদের জন্য রেখেছি, দেখতে থাকো। তো প্রথম সেন্টেন্স কি রয়েছে দেখো, অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। তো ভয়েস চেঞ্জ করার সময় প্রথম কাজ আমাদের কী হবে? প্রথম কাজ আমাদের এটা হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটাকে বুঝে নিতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছি? সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে, মানে আমাকে এটা প্যাসিভে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে কাজ কি আমার হবে? তারপরে কাজ আমার হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। তো এখানে সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলো? অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, মানে এটা সিম্পল পাস্টে রয়েছে, তাই তো? এটা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে আমাকে সিম্পল পাস্টে যে রুলস রয়েছে সেই রুলস কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তো অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভে গিয়ে কি হয়? প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যায়। তাহলে হিমটা কি হবে? হিমটা হয়ে যাবে হি। তাহলে প্রথম আমার অ্যান্সার কী হবে? তাহলে অ্যান্সার আমরা হি দিয়ে শুরু হবে, হি। এবার যে ভার্বটা বসাবো সেই ভার্বটা কী হবে? ওয়াশ অথবা ওয়্যার। সিম্পল পাস্টে কী হয়? ওয়াশ কিংবা ওয়্যারের মধ্যে ভার্বটা বসে, ওয়াশ কিংবা ওয়্যার, প্লাস কী হয়? প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে আগে আমার কী হবে এখানেতে? হি ওয়াশ, হি ওয়াশ। ঠিক আছে, এবার কি হবে? হি ওয়াজ লাভড অ্যাট, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ড। মানে এবার যে এখানে যে সাবজেক্ট ছিল সেটা প্যাসিফিক অবজেক্ট হবে। তো হি ওয়াজ লাভড অ্যাট, বাই বসবে, বাই অল হিজ ফ্রেন্ড। বোঝা গেল? তো সেন্টেন্সটা কি হলো প্যাসিভে? হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে রাশি ওয়াজ রাইটিং এ লেটার টু হার হাজব্যান্ড। প্রথম কাজ কি বলেছি? প্রথম কাজ হবে আমার সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভে আছে, তাহলে আমাকে প্যাসিভে করতে হবে। এবার কাজ হচ্ছে আমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তারপর সেন্টেন্সটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? কি সেন্টেন্স, কি টেন্সে রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি প্যাসিভে করি তখন আমার স্ট্রাকচারটা কীরকম হয়? স্ট্রাকচারটা আমার এরকম হয়, ওয়াজ বা ওয়্যার প্লাস একটা বিইং আনতে হবে, বিইং প্লাস ভার্ব 3। এটা কিন্তু আমার প্যাসিভের স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচারটা কিন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে অবজেক্টটা আমার হবে কি? সাবজেক্ট। প্যাসিভে সাবজেক্ট হবে, মানে হার হাজব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার হার হাজব্যান্ড। আর এ লেটার, এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এ লেটার বা হার হাজব্যান্ড তুমি যেটাকে নিতে পারো, তুমি এ লেটারটাই নাও। এ লেটার ওয়াশ অথবা ওয়্যার, ওয়াশ বসাও, ওয়াশ। বিং লাগবে, বিং দাও। ভার্ব হচ্ছে মূল ওয়ার্ডটা হচ্ছে রাইট, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তো বিং রিটেন। রাইটিং হবে না কিন্তু রিটেন হবে, ভার্বের থার্ড ফর্ম রিটেন। এ লেটার ওয়াজ বিং রিটেন টু হার হাজব্যান্ড, টু হার হাজব্যান্ড বাই রাশি। ঠিক আছে, এরকম সেন্টেন্সটা তোমার চুজ করতে হবে। হয়তো বা এই টু আর হাজব্যান্ডটা, এই টু আর হাজব্যান্ডটা বাই রাশির পরেও থাকতে পারে, মানে যদি এরকম থাকতে, এরকম হয়তো সেন্টেন্স থাকতে পারে, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই রাশি টু হার হাজব্যান্ড। ঠিক আছে, একটা লেটার রাশির দ্বারা লেখা হয়েছিল, ঠিক আছে, যেটা তার হাজব্যান্ডকে রাশি দিয়েছিল। এ লেটার ওয়াজ বিং রিটেন টু হার হাজব্যান্ড বাই রাশি। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই এ ফিউ ম্যান। তাহলে এবার তোমরা আমাকে বলো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? তোমরা বলো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড, তোমার সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে, এটা কিন্তু প্যাসিভে আছে, মানে এটাকে আমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে দেখো প্যাসিভে যেটা অবজেক্ট থাকবে সেটা অ্যাক্টিভের সাবজেক্ট হবে। তো এ ফিউ ম্যান এটা অবজেক্ট, তাহলে এ ফিউ ম্যানটা কিন্তু হয়ে যাবে আমার সাবজেক্ট। এ ফিউ ম্যান এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার,
তাই তো, তাহলে এ ফিউ ম্যান ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, এবার এটাকে তুমি আবার প্যাসিভে করো, দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই এ ফিউ ম্যান। দেখো, দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই এ ফিউ ম্যান, এটা কিন্তু আমি অ্যাক্টিভে করলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করলাম। ঠিক আছে, এবার তুমি এই অ্যাক্টিভটাকে দেখে নেবে একবার করে, যদি তোমার মনে হচ্ছে না কোথাও ভুল করলাম কিনা, কারণ প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে গেলে অনেকে একটু গোলমাল করে ফেলো। তারপর তুমি আবার এই অ্যাক্টিভটাকে প্যাসিভে করে দেখবে, যদি দেখো যে হ্যাঁ সেম সেন্টেন্সের সাথে মিলে গিয়েছে, তাহলে তোমার এখানে অ্যাক্টিভ যে করেছো তুমি ঠিক আছে। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট সেন্টেন্স বলছে ইটস টাইম টু ওয়াটার দ্য প্ল্যান্টস, তো এটা কি হয় দেখো, ইটস টাইম টু ওয়াটার দ্য প্ল্যান্টস। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো এখানে টু ওয়াটার এটা কিন্তু ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভে কীভাবে ভয়েস চেঞ্জ করে সেই রুলসটা তোমাকে জানতে হবে। তো এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হয়ে যাবে ইটস টাইম ফর দ্য প্ল্যান্টস টু বি ওয়াটার্ড, ইটস টাইম for the plants to be watered, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যদি দেখো এখানে দেখো, যদি তোমাকে এই একটা সেন্টেন্স দিচ্ছি, ধরো একটা সেন্টেন্স পরীক্ষা এসেছে, there is no time to loss, তাই এখানে টু লসটা কিন্তু ইনফিনিটিভ, এখানে হচ্ছে এটা ইনফিনিটিভ, এর ইনফিনিটিভের পরে দেখো কোনো কিন্তু অবজেক্ট নেই, এখানে আমার ইনফিনিটিভের পরে অবজেক্ট ছিল, দ্য প্ল্যান্টস ছিল, কিন্তু এখানে দেখো ইনফিনিটিভের পরে কোনো অবজেক্ট নেই, তাহলে তখন কি অ্যান্সার হতো তোমার, তখন তোমার অ্যান্সার হয়ে যেত দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, ঠিক আছে, তখন কিন্তু আমার অ্যান্সার হতো এরকম, দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। এখানে কিন্তু অবজেক্ট আছে, তাই অবজেক্টটাকে নিয়ে এসেছি, ইটস টাইম ফর দ্য প্ল্যান্টস টু বি ওয়াটার্ড। ঠিক আছে, বুঝতে পারলো প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্নে। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমি তোমাদেরকে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাবো। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাবো। দেখো, যদি অ্যাবাইডের পর যদি বাই কখন বসবে, আবার অ্যাবাইডের পর কখন ইন বসবে, আবার অ্যাবাইডের পর কখন উইথ বসবে, এগুলো তোমার সাথে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, মানে সেন্টেন্স যদি এরকম আসে, আই শ্যাল, ধরো এরকম সেন্টেন্স রয়েছে, আই শ্যাল অ্যাবাইড ড্যাশ রুলস অফ দ্য ইনস্টিটিউশন বা অফ দ্য কলেজ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো আই শ্যাল অ্যাবাইড, আমি কলেজের রুলসগুলো মেনে চলি, মানে তখন বসে যাবে অ্যাবাইডের পর কী বসবে, তখন বাই বসবে। ঠিক আছে, আর অ্যাবাইড ইন মানে হচ্ছে থাকা, মানে কোনো একটা প্লেস থাকা বোঝাতে, মানে ইন এ প্লেস ধরে রাখো বোঝাতে কিন্তু অ্যাবাইড ইন বসে। আর অ্যাবাইড উইথ মানে হচ্ছে কোনো পার্সনের সাথে থাকা, মানে বাস করা, মানে হচ্ছে পার্সন। লিখে রাখো, সেন্টেন্সটা দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম সেন্টেন্স রয়েছে যে হি অ্যাবাইডস ড্যাশ হিজ পেরেন্টস, মানে সে তার বাবা মার সাথে বসবাস করে, তখন কি হবে, অ্যাবাইডসের পর তখন উইথ বসবে, তখন কি বসবে, উইথ। ঠিক আছে, তো এই অ্যাবাইড ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এরপরে কী কী প্রিপোজিশন বসে একটু প্রত্যেকে মনে রাখবে। ঠিক আছে, আরও কিছু তোমাদেরকে বলবো, একটু ওয়েট করে যাও। এই জন্য তোমাদেরকে আমি দেখো এই মুহূর্তে টাইপ করা মানে আমার পক্ষে সময় নেই, তাই যতটা তোমাদের সাহায্য করা যায় সেই জন্য আমি কিন্তু এই খাতাতেই তোমাদের কিন্তু হাতে করিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের কাজে লাগা নিয়ে কাজ। ঠিক আছে, কারণ এই মুহূর্তে আমার প্রিন্ট করার টাইপ করার সময় নেই, সেই জন্য তোমাদেরকে আমি আর টাইপ দিয়ে ভালো করে দিতে পারলাম না, এই খাতার মাধ্যমেই
হ্যান্ড রিটেন নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করছি। দেখো এরপর তোমাদেরকে আরেকটা আমি ওয়ার্ড বলতে চাইছি, যেটা হচ্ছে কম্পেয়ার। ঠিক আছে, আমি তোমাদের আগেও করিয়েছি, যারা আমার আগের ক্লাস করেছো ইংলিশে সেখানে পাবে। এই কম্পেয়ার ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে কম্পেয়ার দিয়ে। কম্পেয়ার, দেখো কম্পেয়ারের পর দুটো প্রিপোজিশন বসে, একবার উইথ বসে, একবার টু বসে। একবার কি বললাম, একবার উইথ বসে, একবার টু বসে। এই উইথ কখন বসে, যখন কোনো সিমিলার থিং, এই সিমিলার থিং লিখে রাখছে, এটা মনে রাখবে। মানে যখন কোনো একই জাতীয় বস্তুর সাথে বা এক জাতীয় ব্যক্তির সাথে কম্পেয়ার করা হয় কাউকে, মানে কোনো সমজাতীয় জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, তখন কম্পেয়ার উইথ হয়। আর যখন দুটো ডিসিমিলার জিনিস, ঠিক আছে, তখন আমরা মানে যখন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন আমরা বলি কম্পেয়ার টু। সেন্টেন্সটা দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, সেন্টেন্স না দিলে বুঝতে পারবে না। দ্য ওল্ড ম্যান কম্পেয়ার্স হিজ লাইফ ড্যাশ এ ব্যাটেল। দেখো আরেকটা জিনিস, আরেকটা ওয়ার্ড বলছি আমি, আরেকটা সেন্টেন্স বলছি। আওয়ার টিচার asked us to compare the climate এক সেকেন্ড, the climate of Darjeeling with that of Simla। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, বলছে দ্য ওল্ড ম্যান, প্রথম সেন্টেন্সে বলছে দ্য ওল্ড ম্যান কম্পেয়ার্স লাইফ ড্যাশ এ ব্যাটেল, মানে তার জীবনটাকে সে যুদ্ধের সাথে তুলনা করছে। তারপর জীবন এটা হচ্ছে লিভিং জিনিস, আর ব্যাটেল এটা নন লিভিং থিং। তাহলে যখন কি বলেছিলাম, যখন যদি লিভিংয়ের সাথে লিভিং কোনো অবজেক্টের সাথে লিভিং কোনো অবজেক্টেরই কম্পেয়ার হয়, ঠিক আছে, তখন কি বসে, সিমিলার থিংয়ের সাথে কম্পেয়ার মানে উইথ বসবে। যদি নন লিভিংয়ের সাথে নন লিভিংয়েরই কম্পেয়ার হয় তখনও কিন্তু উইথ বসবে, মানে সিমিলার হতে হবে। কিন্তু লিভিংয়ের সাথে যদি নন লিভিংয়ের কম্পেয়ার করি তখন কিন্তু আর সিমিলার থাকবে, তখন ডিসিমিলার হয়ে গেল। তো এখানে দেখো তার লাইফটাকে ব্যাটেলের সাথে তুলনা করা হচ্ছে, এটা লিভিং এটা নন লিভিং, মানে তখন কি বসবে, তখন বসবে টু। এখানে বলছে দেখো আওয়ার টিচার আস্কড আস টু কম্পেয়ার দ্য ক্লাইমেট অফ দার্জিলিং ড্যাশ দ্যাট অফ সিমলা, মানে দার্জিলিংয়ের ক্লাইমেটের সাথে সিমলার ক্লাইমেট তুলনা করতে বলছে। দুটো কিন্তু নন লিভিং বিষয়, তো সেই জন্য এখানে কী হবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে উইথ। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্নে। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের সিনোনিম তোমাদেরকে বলবো। দেখো প্রথম ওয়ার্ড হচ্ছে স্লাজিস, স্লাজিস। নেক্সট হচ্ছে টর্পিড, নেক্সট হচ্ছে লেথার্জিক, নেক্সট হচ্ছে ইন্ডোলেন্ট। এই ওয়ার্ডগুলো সব প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে। স্লথ, স্লথ। তো এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে লেজি, লেজি মানে হচ্ছে মন্থর, ঠিক আছে। লেজি ওয়ার্ডটা এগুলো হচ্ছে সিনোনিম, স্লাজিস, টর্পিড, লেথার্জিক, ইন্ডোলেন্ট, স্লথ। ঠিক আছে, এটা রিভিশন করে নাও। লেজি ওয়ার্ডটা তাহলে সিনোনিম কী পেলাম, স্লাজিস, টর্পিড, লেথার্জিক, ইন্ডোলেন্ট, স্লথ। ঠিক আছে। নেক্সট ওয়ার্ডটা দেখো, নেক্সট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে ডিমোলিশ, 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 DEMOLISH, ডিমোলিশ। ডিমোলিশের মানেও যা, ডেস্ট্রয়ের মানেও কিন্তু তাই, ডেস্ট্রয় বা রুইন, রুইন বা ইরাডিকেট, ইরাডিকেট, ঠিক আছে, বা অ্যাবলিশ, অ্যাবলিশ, বা হচ্ছে রিপিল, বা হচ্ছে নালিফাই।
ঠিক আছে, মানে হচ্ছে ভেঙে ফেলা, মানে হচ্ছে ভেঙে ফেলা। ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো একটু শেষ মুহূর্তে প্র্যাকটিস করো, কারণ এই ওয়ার্ডগুলো আমি কিছু পরীক্ষাতে কমন দেখেছি। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। নেক্সট ওয়ার্ডটা মনে রাখবে, নেক্সট যে ওয়ার্ডটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে নেক্সট ওয়ার্ড হচ্ছে বেনিভোলেন্ট, বিইএনই ভিওএলইএনটি, বেনিভোলেন্ট। তার মানে হচ্ছে কাইন্ড বা দয়ালু বা গ্রেসিয়াস বা হচ্ছে হেল্পফুল। ঠিক আছে, মানে হচ্ছে দয়ালু। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাবিসমাল, অ্যাবিসমাল। অ্যাবিসমাল, অ্যাবিসমাল মানে হচ্ছে অতল, মানে বটমলেস, বিওটিটি। ঠিক আছে, BOTTOMLES, বটমলেস। ঠিক আছে, এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে যেগুলো তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আরও করিয়ে দেবো। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমটা এই ক্লাসে কম করালাম, নেক্সট ক্লাসে সিনোনিম অ্যান্টোনিমটা বেশি করে করিয়ে দেবো। ঠিক আছে, দরকার হলে আমি একটা ক্লাসই নিয়ে আসবো সিনোনিম অ্যান্টোনিমকে স্পেশাল করে। তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 60টার মতো কিন্তু সাজেস্টিভ আমি তোমাদের ক্লাস দিয়ে দিয়েছি, প্রত্যেকবার দেখে নিও। ঠিক আছে, আর আপাতত যে সেটটা যে করালাম এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো। আমি আরও 3-4টে সেট নিয়ে আসবো, তো তার মধ্যেই আমি আশা করছি পরীক্ষায় তোমাদের কমন চলে আসবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।